হ্যালো, আপনারা দেখছেন এক্সপ্রেস খবর, সঙ্গে রয়েছে আমি অনন্যা। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। এক্সপ্রেস খবর ব্রট ইউ বাই এসপিএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। বাড়ল রেলের ভাড়া, 14.2% বাড়ল রেলের যাত্রীর ভাড়া, 6.5% বাড়ল মাসুল ভাড়া। আগামী বুধবার থেকে কার্যকর হচ্ছে নতুন ভাড়া। রেল ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। বিরোধিতায় সরব বাম সমাজবাদী পার্টির মতো দলগুলিও। মনমোহন সিংয়ের সরকারে অন্তর্বর্তী রেল বাজেট জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল, যার ফলে বাজেটের আগে ভাড়া বাড়ানো হয়েছে। রেল ভাড়া নিয়ে সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিজেপি নেতা শাহনাজ হুসেনের। রায়গঞ্জ নয়, কল্যাণীতে হবে এইমস, মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মান্যতা দিল কেন্দ্রীয় সরকার। দীর্ঘ প্রত্যাশার পর রাজ্যে ঢুকল বর্ষা, আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কোস্টারিকার কাছে ইটালির পরাজয়, 1-0 গোলে ইটালির হার। কোস্টারিকার গোলদাতা হন্ডুরাস। আসছি বিস্তারিত খবরে। নরসিংহ রাওয়ের নির্ধারিত পথে হেঁটে আগেভাগেই হুঁশিয়ারি দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশকে মন্দার হাতের থেকে বাঁচাতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বাজেট পেশের আগেই বাড়ল রেলের ভাড়া। 25শে জুন বুধবার থেকে কার্যকর হচ্ছে রেলের নতুন ভাড়া। ক্ষমতায় আসার 1 মাস পূর্ণ হওয়ার আগে রেলের ভাড়া বাড়ালো মোদী সরকার। মহার্ঘ হলো রেল যাত্রা। দেশকে মন্দার হাত থেকে বাঁচাতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই ইঙ্গিত মতোই বাজেট পেশের আগে বাড়ল রেলের ভাড়া। 25শে জুন বুধবার থেকে কার্যকর হচ্ছে রেলের নতুন ভাড়া। যাত্রী ভাড়া বাড়ল 14.2%। শুধু যাত্রী ভাড়া নয়, রেলের পণ্য মাসুলের ক্ষেত্রেও ভাড়া বাড়ল 6.5%। পরের মাসের দ্বিতীয় সপ্তাহে রেলমন্ত্রী সদানন্দ গৌড়া রেল বাজেট পেশ করবেন। 16 মে ঘোষণা করেছিলেন যাত্রী ভাড়া এবং পণ্য মাসুল 20 মে থেকে বাড়বে, যথাক্রমে 14.2% এবং 6.5% হারে। কিন্তু সেই প্রস্তাব কার্যকর হয়নি, কারণ স্থির হয় রেলমন্ত্রী এই সিদ্ধান্ত ঘোষণা করবেন। লোকসভার ভারে নুয়ে পড়েছে রেল মন্ত্রক। শুধু যাত্রী ভাড়া বাবদ 26,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। ইউপিএ সরকার ফেব্রুয়ারি মাসে যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল, তখন ভাড়া বাড়ানোর কোনো সুপারিশই করা হয়নি। সরকারি সূত্র অনুযায়ী বর্তমান সরকারের সামনে ভাড়া বাড়ানো ছাড়া আর কোনো গতিই নেই বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই রেল ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। বিরোধিতায় সরব হয়েছে বাম সমাজবাদী পার্টির মতো দলগুলিও। किस तरह की संवेदनशील सरकार है जो कल तक तो आम आदमी की बात करती थी और आज उसी आम आदमी के ऊपर बोझ पर बोझ डाली जा रही है। तो इनकी जो कसनी और करनी में फर्क है, इनके जो चाल चलन और चरित्र में फर्क है, वो धीरे धीरे पहले महीने में ही लोगों के सामने उजागर होना शुरू हो गया। रेल बजट के प्रस्तावों में इस बात का जिक्र करना चाहिए और लोगों को बताना चाहिए, और मुझको तो लगता है कि इससे महंगाई बढ़ेगी और ये कम से कम अच्छे दिनों का आगाज तो नहीं ही है। रेल भाड़ा बढ़ा के भारतीय रेल के इतिहास में इतना बड़ा वृद्धि, इतना बड़ा भाड़ा बढ़ाना पैसेंजर का, गुड्स ट्रेन का, माल का, शायद मुझे जानकारी नहीं है, मतलब इस तरह का किसी आदमी ने नहीं बढ़ाया। अच्छे दिन आने की शुरुआत है। मैं समझ नहीं पाया जब बजट सेशन 7 जुलाई या 9 जुलाई जो भी तारीख हो उससे शुरू होने वाला है, उसके पहले किराया रद्द करने का औचित्य था, फिर पार्लियामेंट का औचित्य क्या रह गया। और मैं तो कह सकता हूं कि अब तो लग रहा है कि बजट में भी भारी वृद्धि होगी टैक्स की। और 14% आज तक मुझे लगता है इतने सालों से किसी की हिम्मत नहीं हुई कि इतने एक तरफा इस प्रकार के आप महंगाई में आप फैज बढ़ाएंगे।
ये तो घोर जन विरोधी नीति है। हम इसका सख्त निंदा करते हैं। রেলের ভাড়া ও মাশুল বৃদ্ধির ঘোষণায় সাধারণ মানুষ কি ভাবছে দেখে নেব এক নজরে। बिल्कुल अच्छा नहीं लग रहा है। क्यों? हम देखिए पॉलिटिक्स हम विश्वास नहीं करते। हमको जो लगता है जो आएगा हम लोग को अच्छा ही चाहिए। कोई भी पॉलिटिक्स, हम पॉलिटिक्स नहीं मानते, हमें वोट भी नहीं देता है, लेकिन हमको अच्छा लगता है कुछ करेगा कोई हम लोग को लिए तो वही हम वो करेगा। तो मोदी सर आके हमको तो कोई अच्छा नहीं, कुछ अच्छा ही नहीं देगा। সবই তো বাড়ছে, সেই হিসাবে এটারও তো কিছু দরকার। পরিষেবা যদি ভালো হয় তাহলে সবাই, আমার তো মনে হয় যে সব জাতির সাথে ভাবে হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রেল মানে যাতায়াত ব্যবস্থা, তাহলে ভাড়া বাড়াটা আমি সাপোর্ট করছি। কারণ সব কিছুকে ঠিকঠাক রাখতে গেলে ভাড়া বাড়ানোটা একান্ত প্রয়োজন। পরিস্থিতির জন্য ভাড়া বাড়ানো একান্ত প্রয়োজন। ফের সাধারণ মানুষের চোখে জল আনতে পারে পেঁয়াজের দর। কেজি প্রতি পেঁয়াজের দাম 100 টাকা হতে পারে, এমনই আশঙ্কা করছেন ব্যবসায়ী থেকে বিশেষজ্ঞ সকলেই। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অসময়ে বৃষ্টি এবং শ্রমিক ধর্মঘটের জেরেই এমন আশঙ্কা করেছেন তারা। যদিও কলকাতার বাজারে এখনও পর্যন্ত পেঁয়াজের দাম বাড়েনি। ব্যবসায়ীরা জানান, মধ্যপ্রদেশে এবং মহারাষ্ট্রের থেকেই মূলত পেঁয়াজ আমদানি করা হয়। পশ্চিমবঙ্গ বা দেশের অন্য কোনো রাজ্যের পেঁয়াজ ফলনের উপযুক্ত পরিবেশ নয়, কিন্তু এবছর মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের অসময়ে বৃষ্টির জেরে পেঁয়াজের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। আঁতুর ঘরেই নষ্ট হয়েছে পেঁয়াজের চাষ। তার ওপর নাসিকে শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে, যার জেরেই মাঝপথে থমকে গিয়েছে পেঁয়াজ বোঝাইয়ের লরির সার, বন্ধ হয়ে গিয়েছে পেঁয়াজের আমদানি। অবিলম্বে শ্রমিক ধর্মঘট না মিটলে এবং পেঁয়াজ আমদানি না হলে পেঁয়াজের দাম চড়চড়িয়ে বাড়বে। সময় একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। IQ City, intelligent living, high thinking. ফিরে এলাম বিরতির পর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ নয়, কল্যাণীতেই হবে এইমস। মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই মান্যতা দিল কেন্দ্রীয় সরকার। কল্যাণীতেই 150 একর জমির ওপর এই হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। রায়গঞ্জ এইমসের তৈরি নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপা দাসমুন্সির বহুবার এইমস তৈরি নিয়ে আন্দোলনও করেছেন, কিন্তু রাজ্য সরকার জমি সমস্যার কারণ দেখিয়ে আগেই বলেছিলেন এইমস হবে কল্যাণীতে। আর মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তকে স্বাগত জানালো মোদী সরকার। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে ব্যাপক চটেছেন দীপা দাসমুন্সি। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো, পৃথক জেলার মর্যাদা পাচ্ছে আলিপুরদুয়ার। বিধানসভায় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির ভাগের ঘোষণার পরই খুশির বাঁধ ভাঙে আলিপুরদুয়ারে। অকাল হোলি এবং অকাল দেওয়ালিতে মেতে উঠেছেন আলিপুরদুয়ারবাসী। শুক্রবার বিধানসভায় আলিপুরদুয়ারকে পৃথক জেলা হিসেবে মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো, পৃথক জেলার মর্যাদা পাচ্ছে আলিপুরদুয়ার। বিধানসভায় মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি ভাগের ঘোষণার পরই খুশির বাঁধ ভাঙে আলিপুরদুয়ারে। অকাল হোলি এবং অকাল দেওয়ালিতে মেতে উঠেছেন আলিপুরদুয়ারবাসী। দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ারকে পৃথক জেলার মর্যাদা দেওয়ার দাবি তুলেছিলেন সেখানকার মানুষ। অবশেষে বহু টালবাহানার পর সেই দাবিকে স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দিন দুপুরে অকাল হোলি এবং অকাল দেওয়ালি নেমে এসেছে আলিপুরদুয়ারের রাস্তায়। উৎসবে মেতে উঠেছে সেখানকার আবাল বৃদ্ধ বনিতা। রাস্তার মোড়ে মোড়ে পরস্পরকে মিষ্টি খাওয়ানো, বাজি পোড়ানো চলছে। একদম আবেগ আমরা ভেসে যাচ্ছি প্রত্যেকে। আলিপুরদুয়ারবাসী, একজন শহরের নাগরিক, ব্যবসায়ী, প্রত্যেকে প্রচণ্ড আনন্দিত। এই দিনটার জন্য আমরা অনেক দিন যাবত অপেক্ষা করেছিলাম। আজকে একটা ঐতিহাসিক দিন। আমাদের ডেভেলপমেন্ট হবে, জেলা হলে আলিপুরদুয়ার আলটিমেটলি একটা ডেভেলপমেন্ট হবে। এখানে বড় বড় স্কুল, কলেজ, আদালত, তারপরে আপনার অফিস এলো হবে, সুবিধা হবে লোকজনের। জেলা দপ্তরগুলোতে যেন আমাদের ছুটে যেতে হয় জলপাইগুড়িতে,
সেখানে আমার যেতে হবে, এখানেই হবে কাজ। শুক্রবার বিধানসভায় আলিপুরদুয়ারকে পৃথক জেলা হিসেবে মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, জলপাইগুড়িকে ভেঙে পৃথক দুটি জেলা তৈরি করা হবে, যার মধ্যে আলিপুরদুয়ার একটি জেলা এবং জলপাইগুড়ি মাল মহকুমাকে নিয়ে আরেকটি জেলা তৈরি হবে। প্রশাসনের সুবিধা আনতে এই জেলা বিভাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তার এই সিদ্ধান্তকে বিরোধী দলগুলিও স্বাগত জানিয়েছে। ফলে সর্বদলীয় স্বীকৃতিতে রাজ্যের 20তম জেলার মর্যাদা পেতে চলেছে আলিপুরদুয়ার। যদিও 5 দিন পর আগামী 25শে জুন এই পৃথক জেলা তৈরির কাজ শুরু হবে। আলিপুরদুয়ার থেকে কৌশিক সেনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সারদা কেলেঙ্কারির তদন্তের মাঝে এমপিএসের আমানতকারীরাও বিক্ষোভে শামিল হলেন। তাদের একাংশে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করলেন সল্ট লেকে ইডির দফতরের সামনে। এদিন 400 থেকে 500 জন আমানতকারী ও এজেন্ট ইডির অফিসের সামনে আমানত ফেরতের ব্যবস্থা এবং এজেন্টদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জমায়েত করেন। আমানতের মেয়াদের পূরণের পরও গত 1 বছর ধরে টাকা ফেরত পাচ্ছেন না এমপিএসের লগ্নিকারীরা। এমপিএসের লগ্নিকারীর সংখ্যা 18.5 লক্ষের কাছাকাছি, যাদের মধ্যে প্রায় 11.5 লক্ষ আমানতকারীর আমানতের মেয়াদ পূরণ হয়ে গিয়েছে। কিন্তু তাদের অভিযোগ, গত 1 বছর কেউই নিজের আমানতের টাকা ফেরত পাননি। আমানতকারী এবং এজেন্টদের সংগঠন এমপিএস গ্রিনারি ডেভেলপমেন্ট লিমিটেডের সম্পাদক কৃঞ্জল ভট্টাচার্য জানিয়েছেন, বারবার সংস্থার কর্ণধার প্রমোদনাথ মান্নার সঙ্গে বৈঠকে মিথ্যে প্রতিশ্রুতি পেয়ে আন্দোলনে নামতে বাধ্য হলেন তারা। গড়িয়াহাট লেকটাউন থানার এবং সেবির কাছে অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ করা হয়নি। তাই এদিন ইডির দফতরের সামনে বিক্ষোভ দেখাতে এবং সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলতে যান তারা। সেবিতে তারা একটা চিঠি দিয়েছে, সেবিতে চিঠি দিয়েছে তারা এই ব্যবসাটা সিআই স্কিমের ব্যবসাটা গুটিয়ে নিতে চায় এবং সেই মর্মে সেবির থেকে নোটিশও দেয় এবং সেবিকে বলে যে তারা তাদের সিআইএস ভুক্ত যা সম্পত্তি আছে সেটা সেবি যেন নিয়ে সেটা সমস্ত মানুষদের যেন পেমেন্টটা করে দেয়। অথচ দেখা যাচ্ছে তারা একদিকে বলছে ব্যবসাটা গুটিয়ে দেওয়ার কথা, অপরদিকে কিন্তু তাদের সেই সিআই স্কিমের মানুষের থেকে ব্যবসার টাকা তোলাটা কিন্তু চলে যাচ্ছে। উনি বলছেন যে আইনি জটিলতার জন্য মানুষের টাকা ফেরত দিতে পারছেন না, কিন্তু তাহলে কোন আইনি কারণে সে মানুষের থেকে টাকাটা নতুন করে তুলছে। আমাদের এখন এই মুহূর্তে, আগে আমাদের ছিল এমআইএস ম্যাচুরিটির দাবি, কিন্তু আমাদের দাবিটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা মানুষের যা লগ্নিকৃত যে সমস্ত অর্থ আছে সেই সমস্ত অর্থ আমাদেরকে দিয়ে দিতে হবে। আর তা যদি না হয়, আমরা ইতিমধ্যে অনেক মিটিং মিছিল করেছি। মুর্শিদাবাদ জেলায় ভাঙন সমস্যা বহুদিনের। ইতিমধ্যেই জেলায় ঢুকেছে বর্ষা, ফের ভাঙনের আশঙ্কায় জেলায় মানুষ। এই নিয়ে মুখ খুললেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদের ভাঙনের জন্য কেন্দ্রীয় সরকার টাকা পাঠালেও রাজ্য সরকার গাফিলতিতে তা খরচ হচ্ছে না। ভাঙনের উপযুক্ত পরিকাঠামো নেই পশ্চিমবঙ্গ সরকারের, এমনটাই অভিযোগ করলেন তিনি। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। জাতীয় সমস্যা হিসাবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছিলাম, তার জন্য টাকা বরাদ্দ হয়েছে। রাজ্য সরকারের সেই টাকা খরচ করার পরিকাঠামো নেই, শুনে রাখুন আপনারা। আজকে কাবি মাস্টার প্ল্যানের টাকা স্যাংশন হয়ে গেছে 19শে ডিসেম্বর গত বছরের, 4 আনা পয়সা খরচ হয়নি, অথচ 439 কোটি টাকা কাবি মাস্টার প্ল্যানের স্যাংশন হয়ে বসে আছে। একইভাবে ভাঙন বিধ্বস্ত এলাকার জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা দেয় সেই টাকাই রাজ্যকে এগিয়ে এসে কাজ করতে হয়। না, বললামই তো যে ভাঙনের টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে, ভাঙনকে আমরা জাতীয় সমস্যা হিসাবে চিহ্নিত করতে পেরেছি, আর্সেনিকের সমস্যাকে জাতীয় সমস্যা হিসাবে আমরা চিহ্নিত করতে পেরেছি। তার জন্য আজকে কিন্তু টাকার সমস্ত দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে কেন্দ্রীয় সরকারের টাকা পশ্চিমবঙ্গে খরচ হয় না, কারণ ভাঙন ঠেকানোর জন্য পশ্চিমবঙ্গের কোনো পরিকাঠামো নেই। সেখানে ইঞ্জিনিয়ার দরকার, এসএই দরকার, সুপারিনটেন্ডেন্ট দরকার, সেগুলো সতেজ চলছে। এক্সপার্ট লোকের দরকার, কারণ ভাঙনটার জন্য এক্সপার্টাইজ দরকার। ভাঙন যে কোনো কন্ট্রাক্টরের কাজ নয়, সেই জায়গাটাই সরকারের গাফিলতির জন্য এই ভাঙন টাকা পেলেও ঠেকানো যাচ্ছে না। অথচ আপনি দেখুন, যেখানে ফারাক্কা ব্যারেজ সরাসরি কাজ করছে সেখানে কিন্তু ভাঙনকে আমরা অ্যারেস্ট করতে পারছি। ফারাক্কা এই জায়গাটাই, ফারাক্কা ব্যারেজ পারে, রাজ্য পারে। রাজ্যে বর্ষার আগমন।
দীর্ঘ প্রত্যাশার পর দেরিতে হলেও বর্ষা ঢুকল রাজ্যে। আগামী 24 ঘন্টার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসুমী বায়ু এবং নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। আগামী 48 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টিপাত। উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হন্ডুরাসকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপে শেষ 16 যাওয়ার আশা জিয়ে রাখল ইকুয়েডর। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হারায় পরের রাউন্ডে যাওয়ার জন্য ফ্রান্সকে বড় ব্যবধানে হারাতে হবে তাদের। অন্যদিকে বেনজেমার পেনাল্টি মিসের পরও সুইজারল্যান্ডকে 5-2 গোলে উড়িয়ে দিয়ে ব্রাজিল বিশ্বকাপে শেষ 16 পৌঁছে গেল ফ্রান্স। প্রথম ম্যাচে হন্ডুরাসকে 3-0 হারানোয় টানা 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ ই থেকে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র জোগাড় করে নিল ফ্রান্স। অপর ম্যাচের 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে বিশ্বকাপ গ্রুপ অফ ডেথ থেকে প্রথম দল হিসেবে শেষ 16 চলে গেল কোস্টারিকা। গত 24 বছরের এই প্রথম দ্বিতীয় রাউন্ডে পৌঁছালো তারা। ব্রায়ান রুইজের একমাত্র গোলে ইতিহাস রচনা করল কোস্টারিকা। সেই সঙ্গে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইংল্যান্ড। গ্রুপ ডি থেকে দ্বিতীয় দল হিসেবে মঙ্গলবার ইতালি উরুগুয়ে ম্যাচে যারা জিতবে তারা শেষ 16 যাবে। এক্সপ্রেস খবর আপাতত এই পর্যন্ত। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।